কারো চাই একাধিক আসন, কারো বা চাই মন্ত্রিসভায় হিস্সা, কেউ বা এখনো জোটের পথে, কেউ বা বলছেন সমঝোতা হতে পারে আসনগুলো নিয়ে। রাজনীতির এমন নানা খুঁটিনাটি নিয়ে আজ আমরা সাজিয়েছি মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিশাদ হাসান, দেখছেন নিউজ 24 এবং আজকে আমাদের যে আলোচনার বিষয় সেখানে বলা হচ্ছে নির্বাচন, আসন সমঝোতা এবং জোট, তা নিয়ে আজ করবো আমরা আলোচনা। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে যারা অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমি একটু আমার ডান পাশ থেকে পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশে আছেন আলাউদ্দিন মোহাম্মদ, সহপ্রধান, আন্তর্জাতিক সম্পর্ক সেল, এনসিপি, এবং আমাদের সঙ্গে আছেন শাহ ইফতেখার তারিক, সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া আমাদের সঙ্গে ডক্টর সাইমুম পারভেজ, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী, তিনি যুক্ত হবেন আর কিছুক্ষণের মধ্যেই। আর আমরা আমাদের আলোচনা শুরু করছি। আমাদের সঙ্গে আলাউদ্দিন এবং শাহ ইফতেখার আছেন। আমি একটু আলাউদ্দিন আপনার কাছে আসতে চাই। প্রথম যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই, এনসিপি কি আসলেই বিএনপির কাছে 20টি আসন এবং মন্ত্রিসভায় জায়গা চেয়েছে? আপনাকে ধন্যবাদ। আমার সাথে যিনি আছেন এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। গণতন্ত্রে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ, যেখানে জনগণ সুযোগ পায় তাদের পছন্দের প্রতিনিধিকে তাদের দেশ পরিচালনার জন্য সংসদে পাঠানোর। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা দেখেছি এখানে অনেক ধরনের জল্পনা কল্পনা হচ্ছে। বিশেষত গণ অভ্যুত্থানের পূর্বে আমরা দেখেছি 3টি নির্বাচন এখানে জনগণ ভোট দিতে পারেনি। একটি নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, আরেকটি নির্বাচনে জনগণ ভোট দিতে গিয়ে দেখে যে রাতের বেলায় ভোট অলরেডি প্রদান করা হয়েছে। আরেকটি নির্বাচন আমরা দেখেছি সেখানে আমিডামি নির্বাচন, সেখানে একটি দলের মধ্যেই কয়েকটি অংশে নির্বাচন হয়েছে। এখন জনগণের মধ্যে অনেক প্রত্যাশা আছে এবং রাজনৈতিক শক্তিগুলোর মধ্যেও নতুন ইকুয়েশন তৈরি হচ্ছে। এই প্রত্যাশাকে কেন্দ্র করে আমাদের যেই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এই নির্বাচনকে এবং জনগণের এই আকাঙ্ক্ষার বাস্তবায়নের পথকে সহজ করার জন্য কি কাজ করছে সেটা একটু পর্যালোচনা প্রয়োজন। আমরা দেখেছি যে এখানে প্রতিদিনেই মিডিয়াগুলো বিভিন্ন তথ্য উৎপাদন করছে, বিভিন্ন খবর উৎপাদন করছেন এবং স্বাভাবিকভাবেই অনেক খবরই প্রকৃতপক্ষে খবর নয়, কিছু ঘটনা এবং কিছু রটনা। এখন আমরা যখন আলোচনা করি তখন আমরা জানি যে আসলে কোনটা নিয়ে আলোচনা করা মানে অ্যাকচুয়ালি ইম্প্যাক্টফুল এবং কোনটা আসলে আলোচনার বাইরে রেখে দিতে হবে। বিএনপি 237টি আসনে তার প্রার্থিতা বাছাই করেছে এবং মনোনয়ন দিয়েছেন এবং আমরা জানি যে এটাই তাদের দলের নিজস্ব প্যাড থেকে ঘোষণা করা হয়েছে। এনসিপির আহ্বায়ক বলেছেন যে তিনি 300 আসনেই প্রার্থিতা দিবেন। তো আমরা কিন্তু কাজ করছি, আমরা ইতিমধ্যেই প্রায় 100টি আসনের মতো আসনে আমাদের প্রার্থী সিলেকশন হয়েছে, আরও সিলেকশনের আপনার পর্যায় চলছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এনসিপির নিবন্ধন সম্পন্ন হয়েছে গত পরশু। তো আপনি নিবন্ধনের পূর্বে প্রার্থী দিতেও পারেন না, আপনি প্রার্থিতা নিয়ে নির্বাচন নিয়ে কথাও বলতে পারেন। আপনি দেখেছেন যে পরশু নিবন্ধন হয়েছে, আমরা গতকালকেই এনসিপির নির্বাচন পরিচালনার জন্য 12 সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেওয়া হয়েছে। এই কমিটি সারা দেশে 300 প্রার্থী যাচাই বাছাই, নির্বাচনের ক্যাম্পেইন, মনিটরিং, ব্র্যান্ডিং সবগুলো করবেন। আজকে আমরা প্রথম মিটিং করেছি এবং সেই মিটিং থেকে আমরা ইনশাআল্লাহ আগামীকালকেই সংবাদ সম্মেলন করে ফরমালি প্রার্থী আহ্বান করব এবং সব জল্পনা কল্পনা যেটা বলা হচ্ছে যে 8টি আসন, 10টি আসন, 20টি আসন, সেই জল্পনা কল্পনা আশা করে অবসান ঘটবে। তবে একটা বিষয় এখানে একটু উল্লেখ করতে চাই, গণতন্ত্রে জনগণের সাথে তাদের প্রতিনিধির সম্পর্কটা আস্থার সম্পর্ক এবং জনগণ যখন প্রতিনিধি নির্বাচন করে তখন তাকে তার আস্থাভাজন মনে করেছে বলে নির্বাচিত করে। তদ্রূপভাবে যিনি নির্বাচিত হন তাকেও কিন্তু জনগণের প্রত্যাশার কথা মাথায় রাখতে হয়। আমরা যখন নির্বাচনের জোট নিয়ে কথা বলবো অথবা রাজনৈতিক জোট নিয়ে কথা বলবো, এখানে অনেকগুলো বিষয় আছে। যেমন রাজনৈতিক জোট হলো কিছু দল একসাথে তাদের লক্ষ্য, আদর্শ, দর্শন, মিশন, ভিশন একাত্ম মনে করে বলে তারা একসাথে আপনার রাজনৈতিক যে আপনার ল্যান্ডস্কেপ সেটাতে অবস্থান করে। নির্বাচনের সময় অনেকটাই কৌশলগত, নির্বাচনের সময় অনেক সময় আমরা বাংলাদেশেও দেখেছি, বিশ্বের বিভিন্ন দেশেও দেখা যায়,
আদর্শ খুব বেশি ম্যাটার করে না, অনেক সময় মিশন ভিশনের অনেক দূরত্ব সত্ত্বেও নির্বাচনে জোট তৈরি হয়। কারণ যেই জোটই হবে, আমরা মনে করি জোট প্রতিটা পার্টি এখানে ঘোষণা দিয়ে জোট করবে। এর বাইরে যেই সমঝোতার আলাপ হচ্ছে কিংবা অন্যান্য যে একটা হচ্ছে, আমরা মনে করি যে এটা গণতান্ত্রিক সংস্কৃতির সাথে যায় না। আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যাবেন, সেই জনগণকে আপনার কৌশলের বলি দিতে পারবেন না। এই জন্য আমরা মিডিয়াকে অনুরোধ করব এবং যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, যারা বাংলাদেশ জুড়ে আমাদের সমর্থক আছেন, ভোটার আছেন, তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, এনসিপি 300 আসনে প্রার্থিতা ঘোষণা করবে খুব দ্রুতই এবং হয়তো ধাপে ধাপে করবে। এবং আমরা চেষ্টা করব দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের সমর্থক, সংগঠক এবং রাজনীতিবিদদেরকে আমরা আমাদের নির্বাচনী প্রক্রিয়া যাতে এঙ্গেজ করতে পারি। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডক্টর সাইমুল পারভেজ, এবং আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমরা আজকে আলোচনা করছি নির্বাচন, আসন সমঝোতা এবং জোট নিয়ে। শাহেদ থেকে তারিখ, একটু আপনার কাছে এবারে আসতে চাই। আমরা একটু জানতে চাই যে বিএনপি এর ভিতরে 337টি, পরবর্তীতে একটি আসনের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে। মোটা দাগে 336টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা তারা দিয়েছে। এ তো অনেক আগেই বলা হচ্ছে যে ইসলামী আন্দোলনও তাদের প্রার্থী দিয়েছে। এই যে উভয় দলে প্রার্থী দিয়েছে এবং আরো এর আগে জামাত ইসলাম সহ আরো বেশ কিছু দল তাদের প্রার্থী ঘোষণা করেছে, আজকে গণসংহতি ঘোষণা করেছে। মোটা দাগে আসলে বিএনপির প্রার্থী দেয়া বা প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা এবং অন্যান্য দলের প্রার্থী তালিকা ঘোষণা করার মধ্যে পার্থক্যটা আপনি কি দেখেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে যে দুজন বিজ্ঞ আলোচক উপস্থিত রয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা এই মুহূর্তে আমাদের দেখছেন তাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আসলে নির্বাচনের জন্য এক এক দলের কৌশল এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। পার্থক্য আমি তেমন কিছু দেখি না। বিএনপি অন্যান্য বারের চাইতে এবার অনেক আগে প্রার্থী ঘোষণা করেছে, এটা হয়তো তারা ভালো মনে করেছে তাদের দলের জন্য, এবং কিছু আসন খালি রেখেছে। এই আসন খালি রাখার জন্য আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি আমরা পাইনি। এক একজন এক এক রকম ধারণা করছেন যে এই আসনগুলি এই জন্য খালি রাখা হয়েছে, ওই জন্য খালি রাখা হয়েছে। এটা যত সময় যাবে আরও পরিষ্কার হবে। তবে যে বিষয়টা উদ্বেগজনক সেটা হচ্ছে এই নির্বাচনী প্রার্থী তার প্রাথমিক তালিকা ঘোষণা হওয়ার পরে দেশের বিভিন্ন জায়গায় যে অস্বাভাবিক পরিস্থিতি হয়েছে, এটা উদ্বেগজনক। এটা তো সেই পুরাতন দিনের রাজনীতি আমার কাছে মনে হচ্ছে। এটা থেকে আমরা এখনো বের হতে পারলাম না, এটা একটা দুঃখজনক বিষয়। একটি দল কাকে মনোনয়ন দিবে না দিবে সেই দলের বিষয়, সেই কিন্তু সাধারণ মানুষের গাড়ি ভাঙচুর হবে, ওই মানুষের কি অপরাধ? আজকে আপনি লক্ষ্য করেছেন যে চট্টগ্রামে একজন প্রার্থী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আছেন। শুধু তাই না, সেই গণসংযোগ চলাকালীন সময়ে প্রার্থীর সাথে ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী, সরোয়ার নাম। সেই সরোয়ারও গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। আমি আশা করব যে ইতিবাচকতার যে রাজনীতি বিএনপি শুরু করতে চাচ্ছে, এটা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে যাবে। যদি এটা না ছড়ায় তাহলে আগামীতে বিষয়গুলো অনেক কঠিন হয়ে যাবে। কারণ আগে গ্রামের বা তৃণমূলের মানুষরা অত বেশি সচেতন ছিলেন না, তারা মার্কা দিকেই ভোট দিতেন। এখন মোবাইল ডিভাইসের কারণে এই যে আজকের টকশো, এই অংশটা একেবারে প্রত্যন্ত গ্রামের মানুষরা দেখবে। প্রতিটা রাজনৈতিক বিষয়ের উপর তারা দৃষ্টি রাখছেন। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর যে রাজনৈতিক দল বা যারা পুরাতন সংস্কৃতি থেকে বের না হয়ে আসবেন, তাদেরকে জনগণ তাদের জবাবটা দেবেন।
ধাপে ধাপে হয়তো দেবেন, একবারে হয়তো হবে না। তো আমি আশা করব সকলের মধ্যেই শুভচিন্তা আছে, নতুন দিকে অগ্রসর হওয়ার চিন্তা আছে। আমি সেই চিন্তাটাকে আরো জোরদার করার আহ্বান জানাবো। জি, এটুকুই আমার এই বিষয়ে বলার। অনেক অনেক ধন্যবাদ। ডক্টর সাইমন পারভেজ, আমরা আপনার কাছে আসতে চাই। চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী এরশাদুল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন এবং তিনি সেখানকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই মুহূর্তে আছেন। বিএনপি মহাসচিব এই ঘটনায় উদ্বেগ জানিয়েছেন, বিবৃতিতে তাই বলা হয়েছে। আপনারা কি মনে করছেন, হঠাৎ এরকম ঘটনা কেন ঘটলো? এখনো তো নির্বাচনের প্রচারণা বা তফসিল ঘোষণা অনেক কিছু বাকি আছে, তার এত আগে এরকম ঘটনা কেন ঘটলো? না, এটা তফসিল ঘটনার আগে বা পরে বলে বিষয় না। বিষয়টা হচ্ছে যে কোনো সময় যদি এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড হয়, গুলি চালানো হয় যে কোনো প্রার্থীর উপরে, সেটার আমাদের নিন্দা জানাতে হবে। এবং এটা একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমরা অনেক সময় দেখেছি 5ই আগস্টের পর থেকে বিশেষ করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটি বড় দলের উপরে, বিশেষ করে বিএনপির উপরে এর দায় চাপানোর চেষ্টা বিভিন্ন অঙ্গন থেকে করা হয়েছে। অথচ একটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সেই দেশের সরকারই হচ্ছে সেটাকে ট্যাকল করা এবং সেটার নিরসন করা এবং যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের উপরেই চাপ তৈরি করা উচিত। কিন্তু আমরা বিভিন্ন ঘটনায় দেখেছি যেখানে দল হিসাবে হচ্ছে বিএনপি সবসময় এটার প্রতিবাদ করেছে, নিজের দল থেকে অনেকে বহিষ্কার করেছে। কিন্তু বিএনপি তো একটি রাজনৈতিক দল, বিএনপির হচ্ছে অন্তর্গত কোনো বিচারিক ব্যবস্থা নাই, বিএনপির কোনো পুলিশে উইং নাই। এটা তো আসলে আমাদের যখন আমরা সমালোচনা করি তখন আমাদের বুঝতে হবে। তো যে কারণেই আমার কাছে মনে হয় যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি হিসাবেই বিবেচনা করা উচিত। এবং এটা কেন ঘটলো সেটা তো আসলে পুলিশের বের করার কথা, যে কারা হামলা করলো এবং কেন হামলা করলো। কিন্তু আমরা দল হিসাবে বিএনপির পক্ষ থেকে আমরা যেটা বলতে পারি যে এই ধরনের সহিংসতার রাজনীতি আমরা ফেরত যেতে চাই না। কারণ বিএনপি যে রাজনীতি, সেই রাজনীতি যদি আপনি দেখে থাকেন যে সাম্প্রতিক সময়ে তারেক রহমানের যে সমস্ত বক্তৃতা রয়েছে, প্রত্যেকটা বক্তৃতা যদি আপনি বিশ্লেষণ করেন, বিএনপি শীর্ষ নেতৃত্বে যদি আপনি বক্তৃতা বিশ্লেষণ করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আমরা কিন্তু বলছি যে জ্ঞান ভিত্তিক এবং পলিসি ভিত্তিক একটি রাজনৈতিক একটা প্রতিদ্বন্দ্বিতার কথা। অর্থাৎ এর বাইরে যারাই, সেটা দলের ভিতরে হোক আর দলের বাইরে হোক, যারাই হচ্ছে অন্য ধরনের রাজনীতি করবেন তাদেরকে এটা মনে রাখা উচিত যে সেই দিন আমাদের নাই। আমরা শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ সরকারের সময়ে এবং তার আগেও আমরা দেখেছি বাংলাদেশে একটা রাজনৈতিক সহিংসতার ইতিহাস রয়েছে। কিন্তু 5ই আগস্টের পরে আমাদের অনেক বিষয়ে বিভেদ রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, কিন্তু আমাদের অনেক বেশি ঐক্যমত্য তৈরি হয়েছে। যেমন নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে, আপনি যদি রাজনৈতিক ভায়োলেন্সের, পলিটিক্যাল ভায়োলেন্সের ইতিহাস বিশ্লেষণ করেন, আমার একটা জার্নাল আর্টিকেলও আছে এটার উপরে, বাংলাদেশের পলিটিক্যাল ভায়োলেন্স যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখবেন বেশিরভাগ পলিটিক্যাল ভায়োলেন্স হচ্ছে ইলেকশন সংক্রান্ত। অর্থাৎ এটা নির্বাচনটা কী প্রক্রিয়া হবে সেটা নিয়ে দ্বিমত, অথবা নির্বাচন পরবর্তী নির্বাচনের যে ঘটনা, নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হয়েছে সেটা নিয়ে হচ্ছে দুই দলের মধ্যে বা বিভিন্ন দলের মধ্যে এক ধরনের সহিংসতা। কিন্তু আমরা কিন্তু সেই অতীত পার হয়ে আসছি। আমরা কিন্তু সমস্ত রাজনৈতিক দল মিলে ঠিক করেছি যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই আমরা হচ্ছে এরপর থেকে আমরা নির্বাচন করব। এটা নিয়ে কিন্তু কোনো এখনকার যে সক্রিয় রাজনৈতিক দল তাদের মধ্যে কোনো ধরনের বিভেদ কিন্তু নাই। অর্থাৎ আমরা অনেক বিভেদের জায়গা রয়েছে। আমার আরেকজন যে সহ আলোচক বললেন যে পুরাতন সংস্কৃতিতে ফিরে যাওয়ার কথা, আমি একটু দ্বিমত করব। আমার কাছে মনে হয় যে আমাদের একটা নতুন সংস্কৃতি শুরু হয়েছে। সেই নতুন সংস্কৃতি তো একবারই শুরু হবে না, প্রত্যেকটা ক্ষেত্রে তো আমরা ইউটোপিয়ান একটা সোসাইটি আমরা তৈরি করতে পারবো না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইতিবাচক আমরা পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। তার একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারই যে হচ্ছে ওই নির্বাচন পালা বদলের একমাত্র সিস্টেম, সেটা নিয়ে আমাদের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে। এখন আমাদের যে দিকে তাকাতে হবে সেটা হচ্ছে আমাদের যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রতিদ্বন্দ্বিতা হোক পলিসি ভিত্তিক, সেই প্রতিদ্বন্দ্বিতা হোক নিজেদের কোন পলিসি বেশি ভালো কোনটা খারাপ, সেই প্রতিদ্বন্দ্বিতা আমরা যাতে শক্তি প্রদর্শনের রাজনীতিতে আর ফিরে না যাই। অনেক অনেক ধন্যবাদ ডক্টর সাইমন পারভেজ। আমরা এই কথার উপরেই আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। বিরতি থেকে যখন ফিরবো তখন আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে। নিউজ 24 সঙ্গে থাকুন।
বিরতির পর স্বাগত। দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান এবং আমাদের সঙ্গে আমাদের অতিথিরা রয়েছেন। আমি একটু সরাসরি আলোচনায় চলে যেতে চাই। আলাউদ্দিন মোহাম্মদ, একটু আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, মীর স্নিগ্ধ গতকালকে বিএনপিতে যোগদান করেছে। বেশিরভাগ ক্ষেত্রে সবারই মোটা দাগে একটা ধারণা ছিল সম্ভবত সে আপনাদের সঙ্গেই যাচ্ছে। আসলে এই জিনিসটা আপনি খোলাসা করে বলবেন কিনা? আমি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, কারণ মীর স্নিগ্ধ আমার মনে হয় মুগ্ধর ভাইয়ের চেয়েও তার বড় পরিচয়। তিনি একজন বাংলাদেশের নাগরিক, সচেতন নাগরিক, এবং তিনি একজন স্কাউট। তিনি আগে থেকেই আপনার সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তো তিনি যেখানে সর্বোচ্চ কন্ট্রিবিউট করতে পারবেন দেশের জন্য বলে বিবেচনা করেছেন, সেখানেই তিনি জয়েন করেছেন। তো এটার সাথে আসলে এমন না যে ধরেন অনেকেই আমাদের জিজ্ঞেস করছে তিনি কেন এনসিপিতে আসলেন না। তো এখন এনসিপিতে সবাই চলে আসলে তো আসলে আমরা যেই রাজনৈতিক ভারসাম্যের কথাটা বলছি, এবং গণঅভ্যুত্থানের মূল নেতৃত্বের অনেকেই এনসিপিতে আছেন থাকার কারণে কিন্তু বাই ডিফল্ট যেটা হচ্ছে, অনেকেই আবার এনসিপিকে গণঅভ্যুত্থানের ক্রেডিট নেওয়ার একটা দল হিসেবেও আবার বলছেন। মূলত এটা ক্রেডিট নেওয়ার জন্য না, আমার মনে হয় যে গণঅভ্যুত্থানের শক্তি, বিশেষ করে আইকনিক ফিগার, তাদের পরিবার, ফ্যাসিবাদ বিরোধী সবগুলো রাজনৈতিক দলের নেতৃত্বেই যদি তারা ছড়িয়ে পড়ে, তাহলে রাজনৈতিক দলগুলো একটা আপনার গণঅভ্যুত্থানের চেতনাটা তাদের মধ্যে সজাগ থাকবে, জাগরিক থাকবে। তো এই প্রেক্ষাপটে আমি এটাকে সাধুবাদ জানাই। আর তিনি অতীতে আপনার এই সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত জুলাই ফাউন্ডেশন, সেটার প্রধান নির্বাহী ছিলেন। তারপরও কর্মকাণ্ডে যুক্ত ছিলেন মূলত জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারদের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা নিয়ে। তো আমি বিশ্বাস করি যে বিএনপি মীর স্নিগ্ধকে জাতির পুনর্গঠনে কাজে লাগাবে এবং তিনিও সেখানে তার আপনার কাঙ্ক্ষিত কর্মক্ষেত্র খুঁজে পাবেন। ধন্যবাদ। ডক্টর সাইমন পারভেজ, একটু আপনার কাছে আসি। বগুড়া 2 শিবগঞ্জে যদি আমি একটু বলি, মাহমুদুর রহমান মান্নাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। অন্যদিকে পটুয়াখালী 3 যে আসন থেকে সম্ভাব্য ভিপি নূর তার নির্বাচন করার কথা, সেখানে তার বিরুদ্ধে একটা বলয় তৈরি করেছে তৃণমূল বিএনপিরা এবং বিদ্রোহী প্রার্থীও সেখানে প্রস্তুত করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে বিএনপির যেসব তৃণমূলের কর্মী আছে তাদের অনেকেই বলেছেন রুমিন ফারহানা ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে তারা সেটি মানবেন না। তৃণমূলে এরকম বিদ্রোহী বলয় আসলে কেন তৈরি হলো? এটা তো খুব স্বাভাবিক। হ্যাঁ, একটা বিএনপি তো একটা রাজনৈতিক দল। তো এখন যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেন তাদের নিজস্ব প্রার্থী থাকে, তাদের নিজেদের পছন্দের প্রার্থী থাকে। এখন দল যখন মনোনয়ন দেয় একটা আসনে, তখন আসলে 3-4 জনের মধ্যে থেকে বিএনপিকে বেছে নিতে হয়েছে যে কাকে হচ্ছে আমাদের প্রার্থী দিলে আমাদের জয়ের সম্ভাবনা বেশি এবং কে হচ্ছে ভালো ক্যান্ডিডেট, তাই তো, তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে। তার মানে কিন্তু এই না যে বাকিরা খারাপ ক্যান্ডিডেট। আমি যদি কথাটা আবার একটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে আপনার এখানে 3 জন ক্যান্ডিডেট আছে, 3 জনই ভালো হতে পারে, 3 জনই জয়ের সম্ভাবনা থাকতে পারে তাদের। কিন্তু দল বিভিন্ন রকম ইন্টারনাল সার্ভে করেছেন, তারা জনগণের সাথে জরিপ করেছেন, কথা বলেছেন। 3-4 ধাপে কিন্তু বিএনপি এবার তাদের জরিপ পরিচালনা করেছে এবং সেই জরিপের ওপরে ভিত্তি করে সবচাইতে বড় যে নিয়ামকটা, সবচাইতে বড় ইন্ডেক্স, সেটা হচ্ছে যে জনগণ সবচাইতে বেশি জনগণ কাকে চায় এই ক্যান্ডিডেটদের মধ্যে। এবং সেই আলোচনার ভিত্তিতে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এবং আমাদের পার্লামেন্টারি কমিটি, যেটা স্ট্যান্ডিং কমিটি আসলে, তারা বসে সিদ্ধান্ত নিয়েছেন যে এই 3 জনের মধ্যে বা 4 জনের মধ্যে কে আমাদের জন্য সেরা ক্যান্ডিডেট হবে। এখন বাকি যে 2 জন ক্যান্ডিডেট আছেন যারা নমিনেশন পাননি, কারণ একটা আসনে তো একজনের বেশি পাবেন না, তো এখন তাদের তো একটা অনুসারী রয়েছে, তারা দীর্ঘ সময় বিএনপি রাজনীতি করেছেন, তারা জেলে গিয়েছেন, তারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের সাথে যারা নেতাকর্মী তাদেরও ত্যাগ রয়েছে দলের জন্য। তো যে কারণে এদের তো ক্ষোভ তৈরি হবেই, কারণ তারা 15 বছর ধরে, 16 বছর ধরে, 17 বছর ধরে সেটা করে। আসলে একটু শেষ করি, আমি আপনার কথাটা বলি। তো যে কারণে হচ্ছে যে তারা হয়তো এই ক্ষোভের বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছেন। অনেক জায়গাতেই আপনি দেখবেন যে এই ক্ষোভের বহিঃপ্রকাশটা কিন্তু ঘটেনি, অনেক জায়গাতে তারা সাথে সাথে মেনে নিয়েছেন। যেমন আমার কনস্টিটিউয়েন্সিতে, আমার আসনে হচ্ছে আমাদের
হচ্ছে আমার বাবা ওখানে নির্বাচন করছেন, তো তার বিরোধী আরও যে 2 জন আছেন, যখনই নির্বাচনে আমার বাবার নাম ঘোষণা করা হয়েছে যে তিনি মনোনীত হয়েছেন, তারা 2 জন কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা স্ট্যাটাস দিয়েছেন। তারা বলেছেন যে আমাদের দল থেকে তাকে মনোনীত করা হয়েছে, আমরা এখন থেকে তার জন্য কাজ করব। তার মানে আপনি কিছু ঘটনার কথা বলছেন, তাই না? কিছু ঘটনার কথা বলছেন যেখানে ক্ষুব্ধ হয়েছেন, তারা নানা জায়গায় ভাঙচুর করেছেন, ঠিক আছে, এগুলো হচ্ছে আউটলায়ার। হ্যাঁ, এই যে একটা হচ্ছে বড় পেরিফেরি থাকলে কিছু আউটলায়ারে কিছু ঘটনা ঘটে। হ্যাঁ, তো এই ঘটনাগুলো ঘটবেই। বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের মধ্যে একই রকম যোগ্যতা সম্পন্ন নানা রকম প্রার্থী থাকবে, এবং নানা রকম প্রার্থীর মধ্যে আপনি যখন একজন ক্যান্ডিডেটকে বেছে নেবেন, তখন দলের প্রতি একটা তাদের টান আছে বলে, তাদের প্রার্থীর প্রতি টান আছে বলে একটা বিক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে। কিন্তু এই বহিঃপ্রকাশ আগে কিন্তু অনেক ধরনের প্রেডিকশন নানা রকম দল থেকে ছিল যে একটা হচ্ছে রক্তের গঙ্গা বয়ে যাবে, একটা বড় ধরনের ইন্টারনাল ক্ল্যাশ হবে। আপনি দেখেন যে যেসব ঘটনা ঘটেছে সেগুলো তো ছোটোখাটো ভাঙচুরের ঘটনা, 2-1টা জায়গাতে হয়তো তারা করেছেন, যেটা অবশ্যই করা ঠিক হয়নি। কিন্তু আপনি যদি মোটা দাগে আপনি বিবেচনা করেন পুরো বাংলাদেশে, তাহলে এরকম ঘটনার সংখ্যা কয়টা আপনি আমাকে বলেন? এরকম ঘটনার সংখ্যা তো ডাবল ডিজিটেও যায় নাই, 10-এর বেশিও তো যায় নাই। তার মানে আসলে বিএনপির যে মনোনয়ন দিয়েছে, সেই মনোনয়ন মোটের ওপরে জনগণ আসলে মেনে নিয়েছে, বিএনপির দলের যে সমর্থক তারা আসলে মেনে নিয়েছে। এবং বেশিরভাগ আসনেই আমি যে খবরগুলো পাচ্ছি সেটা হচ্ছে সাথে সাথে তারা ঘোষণা দিয়েছেন যে মনোনীত প্রার্থীর সাধারণ ঘটনা, যেটা বেশিরভাগ যেটা ঘটেছে 80% যেখানে ঘটেছে, সেটাকে আপনি সাধারণ বলে মনে করবেন, সেটাকে আপনি ট্রেন্ড বলে মনে করবেন। আমার কাছে মনে হয় না যে 20%-এর বেশি বা 10%-এর বেশি জায়গায় এই অসন্তোষটা রয়েছে। তার মানে বেশিরভাগ সময়ই বিএনপির মধ্যে, বিএনপি সমর্থকদের মধ্যে এই যে নমিনেশন প্রক্রিয়া, সেটি একটি কার্যকরী এবং হচ্ছে সফল একটি নমিনেশন প্রক্রিয়া বলে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ। শাহ ফেখার তারিক, একটু আপনার কাছে আসি। গেল কিছুদিন ধরে জামাত ইসলাম বেশ কয়েক দফা বক্তব্য দিয়েছেন এবং বলেছেন অন্য যে কোনো দলের সঙ্গে তাদের আসন সমঝোতা হতে পারে, এবং আরও একটি বক্তব্য, বিশেষ করে এই বক্তব্যটি বলতেই হচ্ছে যে সেখানে বলা হচ্ছে যে এবারে নির্বাচন হতে পারে 2টি জোটের মাঝে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, বিএনপি সমর্থিত জোট এবং জামাত ইসলাম সমর্থিত জোট। তাহলে কি মোটা দাগে কি জামাত ইসলাম সহ আপনারা যে 8টি দল আপনারা যুগপৎ আন্দোলনে রয়েছেন বা বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন, তারা কি আসলে জোটেই যাচ্ছেন নাকি সমঝোতার বিষয়টা আসলে কি? ধন্যবাদ আপনাকে। না, এটা আপনার হয়তো বুঝতে হয়তো একটু সমস্যা হচ্ছে। আমরা কোনো জোটে যাচ্ছি না, এটা একদম স্পষ্টভাবেই আমাদের 8 দলীয় যে সাংবাদিক সম্মেলন হয়েছে সেখানেও স্পষ্টভাবে বলা হয়েছে আমাদের কোনো জোট নাই, আমরা কারো নেতৃত্বে জোটে যাচ্ছি না, আমাদের নেতৃত্বে কেউ জোটে আসছে না। আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা একটা নির্বাচনী সমঝোতায় যাব, এবং সেই নির্বাচনী সমঝোতাটা একটা সুনির্দিষ্ট ইস্যুকে সামনে রেখে আমরা সেই নির্বাচনী সমঝোতায় যাব। তো সেই দিকে অগ্রসর হচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত। সমঝোতা জিনিসটা কি আসলে? সমঝোতা মানে কি, বিশেষ করে আমি যদি আপনাকে বলি যে বিশেষ করে এরকম যে 4টা আসনে আপনাদের প্রার্থী রয়েছে, সেখানে জামাত ইসলাম প্রার্থী দিল না, 2টো আসনে জাকপার প্রার্থী রয়েছে, সেখানে জামাত ইসলাম প্রার্থী দিল না, বিষয়টা কি আসলে এরকম যে আমাদের একক প্রার্থী থাকবে, আমাদের একক প্রার্থী থাকবে, যেখানে আমাদের প্রার্থী থাকবে সেখানে অন্যদের প্রার্থী থাকবে না, এইরকম একটা সমঝোতা আমরা সারা দেশে করব। এটার লক্ষ্যে আমরা অগ্রসর হচ্ছি এবং অনেক দূর অগ্রসর হয়েছে। এটার আসলে মানে মূল বিষয়টা হচ্ছে যে আমরা মনে করছি যে যারা বৃহত্তরভাবে ইসলামকে একটা রাষ্ট্রীয় জীবন আদর্শ হিসাবে গ্রহণ করতে চায় এবং জনতার মুক্তির জন্য বস্তুবাদী যে রাজনৈতিক ব্যবস্থার দ্বারা যে রাজনীতির মুক্তি আসে না, এই বিষয়টা যারা বিশ্বাস করে তারা যেন একটি বাক্সে ভোট দিতে পারে, তাদের ভোটগুলি যেন বিভাজিত না হয়, এটাই হচ্ছে মূল বিষয়। আমি ওনাকে যে প্রশ্নটি করেছিলেন, উনি বক্তব্যটা আমি খুব মনোযোগ সহকারে শুনছিলাম, ওনার সাথে আমি একমত হয়ে 2-1টা জায়গায় একটু দ্বিমত বিনয়ের সাথে করতে চাই। আপনি বোধহয় প্রশ্ন করেছিলেন যে মাহমুদুর রহমান মান্না এবং নুরুল হক নূরকে উল্লেখ করে যে জোটের অন্যান্য শরিকরা আক্রান্ত হচ্ছেন, এই বিষয়টা আপনি বোধহয় ইঙ্গিত করতে চেয়েছিলেন। উনি উত্তর দিয়েছেন ওনাদের মানে নিজস্ব যে মনোনয়ন, সেটার প্রেক্ষিতে কি প্রতিক্রিয়া সেই বিষয়ে আলোচনা করেছেন। আমি ওনার সাথে একমত যে একটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা দীর্ঘদিন কাজ করে সেই দলের ইয়ার জন্য, কিন্তু হঠাৎ করে
অন্য একটি রাজনৈতিক দলের আরেকজন এসে যখন এরকম হয় তখন আরেকটা প্রতিক্রিয়া হয়। এটা গেল একটি দিক, এটাকে আরেক দিকে বিশ্লেষণ করা যায়। একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব নিশ্চয়ই বৃহত্তর চিন্তা থেকে কোথায় কোনটি ভালো হবে তারা সেই সিদ্ধান্ত নেয়, কিন্তু তারপরও তৃণমূল কেন এটাকে মেনে নিতে পারে না? এর পেছনে একটা বড় কারণ আছে, যে কারণটা যদি আমরা উপলব্ধি না করি, এই কারণটাকে যদি আমরা চিহ্নিত না করি, তাহলে আমাদের রাজনৈতিক মানে যে সহিংসতা এটা বন্ধ হবে না। দেখুন, পার্থ আমাদের ওনার ভোলায় সেখানে একেবারে মানে ম্যাসাকার করা হলো, মাথা ফাটা হলো অনেক মানুষের। নুরুল হক নূর, তাকে সেখানে মানে দীর্ঘ সময় করে রাখা হলো। এটা দলীয় একটা সিদ্ধান্ত যদি হয়, দলের হাইকমান্ড যদি সিদ্ধান্ত নেয়, তৃণমূল কেন মেনে নেয় না? কারণ তৃণমূলকে আমরা কি আসলে কোনো আদর্শিক বন্ধনে আবদ্ধ করতে পারছি, নাকি আমরা এমপি হওয়াটাকে টাকা কামাইয়ের মেশিন হিসেবে গ্রহণ করছি? ভালো করে বিষয়টাকে আমি মানে যারা দেখছেন তাদেরকে বলবো যে এমপি হলেই আমার টাকা কামাইয়ের একটা সুযোগ হবে এবং ক্ষমতা এক্সারসাইজ করার একটা সুযোগ হবে। এমপিদের তো জাতীয় মানে লোকাল পর্যায়ে ক্ষমতা দেখানোর কথা না, তাদের তো ওই মানে যে বরাদ্দ হয় সেই বরাদ্দ নিয়ে কাজ করার কথা না। সেখানে স্থানীয় সরকার ব্যবস্থা আছে, সেটাকে অচল করে দিয়ে যেদিন যখন আমরা এই এমপিদেরকে লোকাল কাজে লাগাবো, তখন এই জাতীয় ঘটনা ঘটবে। একটি পক্ষ চাইবে যে তার প্রতিনিধি যদি সংসদে যায় তাহলে সে ফেসিলিটেড হবে, এটা তার প্রত্যাশা থাকে। যখন দেখলো যে আমার ব্যক্তিটা মানে নমিনেশন পাচ্ছে না, তখনই সে ক্ষুব্ধ হয়। বিষয়টা এরকম। আমরা আপনার প্রশ্নের উত্তরগুলো নিশ্চয়ই ডক্টর সামিম পারভেজের কাছ থেকে শুনবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরছি আমাদের এই আলোচনা অব্যাহত থাকছে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আর একবার। দেখছি নিউজ 24, চলছে মধ্যমত ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আরপিও সংশোধনীর যে অনুমোদন হতে যাচ্ছে বা যে মূল যে গেজেট প্রকাশ হচ্ছে, সেখানে আসলে নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে। এতে আসলে কার লাভ কার ক্ষতি, আমরা একদম শেষ পর্যায়ে আছি, সুতরাং একটু সংক্ষেপে বলবেন। আমার মনে হয় এটা এই প্রশ্নটা একটু অবান্তর, যে আপনি অন্য দলের প্রতীকে কেন নির্বাচন করবেন? আপনি প্রতীক নিয়েছেন নির্বাচন কমিশন থেকে নিজ দলের প্রতীকে নির্বাচন করার জন্যই। এক্ষেত্রে একটা বিষয়ে খুব গুরুত্বপূর্ণ, যে আপনি যখন প্রতীকের ব্যাপারে খুব সিরিয়াস থাকেন, যে না আমি যেই প্রতীকটা জনপ্রিয় সেই প্রতীকে নির্বাচন করতে চাই, তার মানে আপনি প্রকারান্তরে জনগণকে এক ধরনের অন্ধকারে রেখে বৈতরণী পার হয়ে আসতে চাচ্ছেন। মানে জনগণ ইতিমধ্যে যেই প্রতীকের সাথে পরিচিত, যে প্রতীকটাকে তাদের শাসন, তাদের ইতিহাস, তাদের দর্শন বিভিন্ন কারণে জানে, হ্যাঁ, আপনি সেই প্রতীকটাকে আপনি সামহাও নির্বাচনের সময় হায়ার করছেন। তার মানে আপনি ব্যক্তি, আপনার যেটা রাজনৈতিক আইডেন্টিটি আছে, রাজনৈতিক আদর্শ আছে, অবস্থান আছে, এই অবস্থানটাকে কিন্তু আপনি বিলীন করে দিলেন। তো আমরা মনে করি যে বহুদলীয় গণতন্ত্রের একটি বড় ভিত্তি হলো যে এখানে মাল্টিপল পলিটিক্যাল পার্টি থাকবে, তাদের আলাদা আলাদা ব্র্যান্ডিং থাকবে, আলাদা আলাদা পরিচিতি থাকবে, আলাদা আলাদা প্যাকেজ থাকবে, এবং একটি কম্পিটিটিভ অবস্থায় জনগণের পক্ষে সহজ হবে জনগণ অপেক্ষাকৃত কোন প্যাকেজটাকে ব্যাটার মনে করে সেটার জন্য রায় দিবে। যদি এমন মনে করেন যে না, আপনি জনগণের চয়েসকে অথবা জনগণের বাছাই করার সক্ষমতাকে মানে সংকীর্ণ করে নিয়ে আসছেন, অপশন কমিয়ে দিচ্ছেন, আমার মনে হয় সেটা গণতান্ত্রিক সংস্কৃতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্য খুব বেশি শুভকর নয়। অনেক অনেক ধন্যবাদ। আমি টুসা ইফতেখার তারিক, আপনার কাছে আমার একই প্রশ্ন থাকছে যে জোটে গেলেও আসলে নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে, এতে করে কার লাভ কার ক্ষতি? একদম শেষ সময়ে আছি আমরা। একেবারে স্পষ্ট কথা, আমার মতে এটা একটা ভালো সিদ্ধান্ত এবং এটা হওয়া উচিত। যারা জোটের নির্বাচনে গিয়ে অন্যের মার্কা নিয়েই করা যায়, তাদের নিবন্ধন বাতিল করা দরকার এবং তারা ওই দলের সদস্য হয়ে ভোটে অংশগ্রহণ করুক, কোনো আপত্তি নাই। কিন্তু এটা জনগণের লাভ, কারণ হচ্ছে এর মধ্যে কোনো প্রতারণার সুযোগ নেই। আরেকটা বিষয় হচ্ছে, দেখুন একটা ছোট্ট একদম একেবারে শেষ কথা বলি। একটা গ্রামে একটা প্রবাদ বাক্য আছে, জয়নালের গোল দেওয়া। জয়নালের গোল দেওয়া মানে কি, একজন সে ডিফেন্ডে খেলে, ডিফেন্ডার হিসেবে খেলে, সে দেখে যখন স্ট্রাইকাররা গোল দেয় মানুষ খুব হাততালি দেয়,
সে সবসময় চায় গোল দিতে, কিন্তু গোল দিতে পারে না। পরে একবার বল পেল, নিজের পোস্টে সে বল ঢুকাইয়া দিল, বল ঢুকাইয়া সে ভাবলো যে মানুষ হাততালি দিবে। এই জোটের রাজনীতিতে যেটা হয়, এক দলের আদর্শ আরেক দলের আদর্শের কোনো মিল নাই, সে ঠিক নির্বাচনের মুহূর্তে আরেক দলের মার্কা নিয়ে সে দাঁড়িয়ে সে সংসদে চলে আসে। এটা ওই জর্নালের গোল দেওয়ার মতো। জি, অনেক অনেক ধন্যবাদ ডক্টর সাইমন পারভেজ। আপনার কাছে আমার একই প্রশ্ন থাকবে, তার পাশাপাশি সাহেব থেকে তারিক কয়েকটি প্রশ্ন রেখে গিয়েছিলেন আপনার কাছে, আপনি একটু শেষ করবেন। ধন্যবাদ। প্রথমে মার্কা নিয়ে প্রশ্ন, আমার কাছে মনে হয় একটা প্রতারণা কিছু নয়, তার একটা বড় কারণ হচ্ছে যে এখানে প্রার্থী কে সেটা জনগণ জানেন। এখন প্রার্থীর হচ্ছে প্রতীক কি সেটা জনগণ তো বুঝতে পারছেন যে আসলে কোন প্রার্থী কোন দল থেকে আসছেন, এবং তার প্রতীক সেটা যদি অন্য দলেরও প্রতীক তিনি ব্যবহার করেন। এবং বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশে নির্বাচনী যখন জোট হয় তখন এরকম বড় দলগুলোর প্রতীক নিয়ে ছোট দলগুলোর নির্বাচন করার যে উদাহরণ সেটা কিন্তু ভুরি ভুরি রয়েছে। তারপরেও ওনারা তাদের বক্তব্য এবং আর্গুমেন্ট উপস্থাপন করেছেন, এটা জনগণের উপরে নির্ভর করবে যে তারা আসলে কী সিদ্ধান্ত নেবেন। এবং এটা আরও এটা একটা আইনগত বিষয় রয়েছে, আসলে এটা আমাদের ইসির উপরেও আমাদের এটা দেখতে হবে যে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত কি শুধুমাত্র জামাত এবং এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলের বিবেচনা করে নিয়েছেন, নাকি বিএনপির কথাটাও এখানে বিবেচ্য রয়েছে। এবং ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো আসলে কম্পিট করতে চাচ্ছে তারা আসলে কি চাচ্ছে সেটাও কিন্তু তাদের বিবেচনায় নেওয়া দরকার। এখন যে প্রশ্নগুলো আসছে যে তৃণমূল এই নির্বাচন মনোনয়ন মেনে নিতে পারেনি, সেটার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। আমি মনে করি যে অবশ্যই বেশিরভাগ তৃণমূলই এই নির্বাচনে যে মনোনয়ন হয়েছে সেই মনোনয়ন মেনে নিয়েছেন। এবং আরও যে ওই কেন তারা ক্ষুব্ধ হন সেটার ব্যাখ্যা নানা রকম আমরা এক ধরনের ব্যাখ্যা আমরা শুনেছি, সেটা একটা ব্যাখ্যা হতে পারে। কারণ বাংলাদেশ এবং সাউথ এশিয়ার যে পলিটিক্স, বিশেষ করে ডেভেলপিং কান্ট্রির যে পলিটিক্স, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আইন প্রণেতারা হচ্ছে অ্যাক্সেস টু রিসোর্স আসলে তারা দেন, কিন্তু তাদের আসলে ল মেকিংয়ে যাওয়ার কথা। এটা একটা সত্যি কথা, কিন্তু এটা আমাদের জন্য বাস্তবতা। হ্যাঁ, আপনি কখন ল মেকিংয়ে যেতে পারবেন, যখন হচ্ছে আপনার ইনস্টিটিউশনটা স্ট্রং থাকবে। অর্থাৎ একটা নাগরিক আর এমপিকে দরকার পড়বে না তার প্রাত্যহিক জীবনের যেসব বেসিক নিড সেগুলো ফিল আপ করার জন্য। আপনার যদি একটা ভালো রাস্তা থাকে তাহলে তো আপনার ভালো রাস্তার জন্য এমপির কাছে যাওয়ার প্রয়োজন নাই, কারণ এটা তো রাষ্ট্র আপনাকে দিবে। অর্থাৎ বিভিন্ন যে ইনস্টিটিউশন আছে, আপনার স্বাস্থ্য সেবার কথা আমরা বলতে পারি, অন্যান্য সেবার কথা আমরা বলতে পারি, সেগুলোতে আমাদের গাফলতি আছে। আমাদের ইনস্টিটিউশন দুর্বল বলেই আমাদের জনপ্রতিনিধিদের এই বেসিক নিড ফিল আপ করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসতে হয়। অর্থাৎ এই সিস্টেমটা রাতারাতি পাল্টানো সম্ভব না, যে কারণেই অ্যাক্সেস টু রিসোর্সই আসলে নির্ধারণ করে যে কেন ল মেকিংয়ের পরিবর্তে আসলে ওই লোকাল গভর্নমেন্টের কাজগুলো এমপিরা করেন। কিন্তু যে কথাটা আমরা বলছি সেটা আমার কাছে মনে হয়, আমার যে বিএনপির পক্ষ থেকে আমার যে বক্তব্য, সেটা আমি মনে করি বিএনপি রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসছে। এই গুণগত পরিবর্তনের একটা উদাহরণ হচ্ছে তারা এখন পলিসি নিয়ে কথা বলা শুরু করেছে। তারা স্বাস্থ্য রিফরমেশন নিয়ে কথা বলছে, পরিবেশ রিফরমেশন নিয়ে কথা বলছে, এগ্রিকালচার নিয়ে কথা বলছে। আমি শেষ করছি। এখন আপনি যদি আজকের একটা ঘটনা আমি আপনাকে বলি, আজকের একটা আন্দোলন চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে পদ্মা বাঁচাও একটি আন্দোলন আজকে হয়েছে, হাজার হাজার মানুষের ঢল সেখানে হয়েছে। তার মানে সবার আগে বাংলাদেশ শুধুমাত্র পলিটিক্যাল রেটরিক না, বিএনপি এই রেটরিকে বিশ্বাস করে এবং সেই কারণে দেশের স্বার্থে বিএনপি এগিয়ে আসছে বলে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখা হচ্ছে আগামীকাল। শুভরাত্রি।